দুপুর 12:30টার দিকে উল্টো দিক থেকে জামাত শিবিরের নেতাকর্মীদের মিছিল আসার পর দুই দিকে অবস্থান নিয়ে ব্যারিকেড ভেঙে ফেলা হয়। তারা আমাদের ভাইয়ের পায়ে আঘাত করে শিবিরকে দমিয়ে রাখতে চায়, তারা শিবিরের গলায় আঘাত করে শিবিরকে দমিয়ে রাখতে চায়, তারা শিবিরের বুকে গুলি করে শিবিরকে দমিয়ে রাখতে চায়। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছে। এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। লন্ডনে তারিকদের সাথে যখন প্রতিনিধির সাক্ষাৎ হয় তখন ইনি ট্রফি দিয়েছেন। বাংলাদেশের জনগণের ভাগ্য সেখানেই নির্ধারিত হয়ে গেছে যে কে ক্ষমতা আসতেছে। অতএব কিভাবে আপনার ক্ষমতায় এসেছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, আপনারা জনগণের কাছে যা বুঝতে পারবেন। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। আমি একটা আমার কথা বলি নাই, পত্রিকাতে বলি নাই, এই সংসদে বসে আপনাদের মন্ত্রী বলেছেন। কথার সাথে বলতো জামাত শিবির, কথার সাথে বলতো জামাত বিএনপি, একসাথেই তো আমরা। আমার হাতে তো এখনো রক্তের দাগ নিয়ে লেগে আছে। এই মতিঝিলে 19 দিন ছিলাম রিমান্ডের মধ্যে। কেন আমরা ছোট করার চেষ্টা করতেছি? আমি বিশ্বাস করি আমার নেতা ছুটে গেলেন একটু আগে, আমার সেই ভাই এখন আছেন, আমার নেতা তারেক রহমান ছুটে গেলেন, ওখানে গেলেন, দেখলেন। সাথে সাথে আমি মনে করি আগামী দিনের রাজনীতির জন্য সংসদে বিরোধী দলের নেতা আপনিও ছুটে যাওয়া উচিত ছিল। আমি জানি না আমার কথা কিভাবে নেবেন, যে মাননীয় সংসদ নেতা, আমি শুনেছি, আমি উপস্থিত ছিলাম, কেন ওনার পিছনে আমি ছিলাম। আপনি গিয়েছেন, উনি বলেছেন আপনার কিছু প্রয়োজন লাগলেও আমাকে বলবেন। এভাবেই রাজনীতিটাকে আমরা এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি, মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। ফেসিবাদের দোসর যারা, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা বহাল ছিল, আমরা তখনও বলেছি, এখনো বহাল আছে, এবং তারা সুবিধা মতো পোস্টিংও পাচ্ছে এবং ক্ষেত্র বিশেষে প্রমোশন পেয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর যারা এই 16 বছর 17 বছর নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওএসডি ছিল, অনেকের চাকরি চলে গেছে, এই লোক এদেরকে আবারও ওএসডি করা হচ্ছে। এক্ষেত্রে জাতীয় সংসদে সংসদ সদস্য জনাব ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি নেতা, তার একটি বক্তব্যকে কেন্দ্র করে পুরো সংসদ রীতিমতো উত্তাল। বীর মুক্তিযোদ্ধা লিখতে হবে, নাহলে উনি খুব মাইন্ড করে। এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উনি কিন্তু মাঝখানে একটা বিপদে পড়ছিল, দল থেকে বহিষ্কার করা এবং কেউ তার সাথে কথা বলতো না, এক ঘোড়া কইরা ফেলছিল ওনাকে। তখন কিন্তু উনি বলতো যে কে আছে জামাতের মধ্যে, তো কোনো রাজাকার নাই, যারা রাজাকার আসছিল তারা তো মারা গেছে, জামাতের মধ্যে এখন কোনো যুদ্ধ অপরাধী নাই, এরকম কথা উনি নিজেই বলছে। অপরাধী লুকই নাই, সবই তো ফাঁসিতে গেছে গা, আর যারা ছিল হারা মরে গেছে গা। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? 52 বছর পরে এই কথা কয়ে দেশকে বিভাজন করলে অপরাধী লুকই নাই, সবই তো ফাঁসিতে গেছে গা, আর যারা ছিল হারা মরে গেছে গা। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? 52 বছর পরে এই কথা কয়ে দেশকে বিভাজন করলে, আমি বলছি না, কথাটা বলতে ওই শেখ হাসিনা যে দেশের দিকে তায়া থাকে সেই দেশের সমস্ত পত্র পত্রিকা এই কথা বলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। মানুষ যখন বিপদে থাকে তখন একরকম থাকে, আবার বিপদ মুক্ত হয়ে গেলে অন্যরকম হয়ে যায়। বিশেষ করে আমাদের এই যে ফজলুর রহমান, ওনার সাথে আবার বীর মুক্তিযোদ্ধা লিখতে হবে, নাহলে উনি খুব মাইন্ড করে। এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উনি কিন্তু মাঝখানে একটা বিপদে পড়ছিল, দল থেকে বহিষ্কার করা এবং কেউ তার সাথে কথা বলতো না, এক ঘোড়া কইরা ফেলছিল ওনাকে। তখন কিন্তু উনি বলতো যে কে আছে জামাতের মধ্যে, তো কোনো রাজাকার নাই, যারা রাজাকার আসছিল তারা তো মারা গেছে, জামাতের মধ্যে এখন কোনো যুদ্ধ অপরাধী নাই, এরকম কথা উনি নিজেই বলছে। অপরাধী লুকই নাই, সবই তো ফাঁসিতে গেছে গা, আর যারা ছিল হারা মরে গেছে গা। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? 52 বছর পরে এই কথা কয়ে দেশকে বিভাজন করলে অপরাধী লুকই নাই, সবই তো ফাঁসিতে গেছে গা, আর যারা ছিল হারা মরে গেছে গা। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? 52 বছর পরে এই কথা কয়ে দেশকে বিভাজন করলে, আমি বলছি না, কথাটা বলতে ওই শেখ হাসিনা যে দেশের দিকে তায়া থাকে সেই দেশের সমস্ত পত্র পত্রিকা এই কথা বলছে। আবার এখন দেখেন উনি অন্যরকম কথা বলে, কারণ ওই যে নির্বাচন কইরা পাশ হয়ে যাইছে, দল এখন তার সঙ্গে আছে, আর ওনার যে কোনটা দল উনি নিজেও জানে না। অরিজিনাল তো উনি আওয়ামী লীগ থেকে আসছে, আওয়ামী লীগের প্রোডাক্ট, আওয়ামী লীগের কথাই উনি বলবে। ওনার ভিতরে কিন্তু আওয়ামী লীগ, বাইরে দেখায় বিএনপি, আমি বিএনপি করি, জিয়াউর রহমানকে ভালোবাসি, বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, এটা মুখে বলে, অন্তরে কিন্তু অন্যটা। উনি কিন্তু ডিগবাজি খায়, বারবার ডিগবাজি খায়। এর আগে একবার টেলিভিশন মার্কা দাঁড়াইছিল, গামছা মার্কা দাঁড়াইছিল, বহু রকম মার্কায় উনি দাঁড়াইছে। ডিগবাজি খাইতে খাইতে এখন বিএনপিতে আইসা ঠেকছে। যাই হোক, দেখা যাক এখান থেকে আবার ডিগবাজি খায় কোথাও যায় কিনা। তবে ভাই, বিএনপির মধ্যে আরেকজন নেতা আছে, ইশরাক হোসেন, উনি কিন্তু খালি অনুমতি চায়। হ্যাঁ, লিডারের কাছে খালি অনুমতি চায় যে আমার এই অনুমতি দেন, এক্ষুনি দেখা নেবো, মানে অনুমতি পাইলেই উনি ঝাঁপায়া করবে।
বিরাট ফোর্স আছে তোমার সঙ্গে, দল বল নিয়ে আপনি ঝাঁপায় পড়বে, বিরাট ক্ষমতা। খালি বলে অনুমতি দেন, গতকালকে না আজকেই বোধহয় বলতেছে সংসদে দাঁড়ায়া, অনুমতি দেন লিডার, বিরোধী দলকে দেখে দিবে, সে পতন ঘটায় দিবে বিরোধী দলের, কারণ বিরোধী দল নাকি বাইরে যা বলে সরকারের পতন ঘটাবে, এই জন্য সে বিরোধী দলের পতন ঘটাবে। ঠিকই আছে, দুজন দুজনের পতন ঘটায় দেখি আমরা, দেখতে অসুবিধা কি, তাই না? সবাই ভাই এরকম। তবে একটা পরিবর্তন খেয়াল করছেন, আমাদের সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু আলোচনার বাইরে, এখন আলোচনার মধ্যে নাই, কিন্তু বেশ কিছুদিন দখল করে রাখছিল, হ্যাঁ, সমস্ত কিছু ওনার হাতের মুঠায় ছিল। ইদানিং উনি কায়দা করে একটু সইরা গেছে, আলোচনায় নাই। এর মধ্যে একটা খুব মূল্যবান কথা বলছে, সবাই যখন বলতেছিল জঙ্গি জঙ্গি, বিশেষ করে ওই যে ডাক্তার জাহিদুর রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ডাক্তার জাহিদুর রহমান, মানে ওনার অরিজিনাল পরিচয় উনি একজন ইউটিউবার, কোনোদিন ডাক্তারি ফাক্তারি করে নাই, ইউটিউব থেকেই এই সুযোগটা পাইছে। উনি বলতেছে দেশে জঙ্গির উত্থান হয়েছে এবং সরকার সেটা দমন করবে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনারই তো জানার কথা, তাই না? উনি তো খোঁজ খবর রাখে কোথায় জঙ্গি আছে না আছে, এই কাজটা তো উনার। উনি কিন্তু বলতেছে না, আমি তো কোনো জঙ্গি টঙ্গি দেখি না, উনি কোনো জঙ্গির অস্তিত্ব খুঁজে পায় নাই, আর বাকিরা সবাই পাইতেছে। যাই হোক, এই জন্য আমি একটা ধন্যবাদ দিতে চাই সালাউদ্দিন আহমেদকে। হ্যাঁ, এরকম সত্যি কথা বলবেন, অযথা এই যে মানুষের মধ্যে ভয় ঢুকায়া লাভ তো নাই। এই ভয় ঢুকায়া শেখ হাসিনা অনেক কিছু করতে চাইছিল, শেষ পর্যন্ত নিজেই ভয় পাইয়া চলে গেছে। ভয় পাইছে তো শেখ হাসিনা 5ই আগস্টে যে ভয় পাইছে, মৃত্যুর আগ পর্যন্ত এটা ভুলবে না। স্বপ্নের মধ্যে দেখবেন চমকায় উঠবে ভয়ে, এরকম হইতে পারে। আবার দেখেন এই যে আমাদের আন্দালিব সাহেব, উনিও কিন্তু এখন বিরাট বড় বক্তা, বক্তা ভালো আগে থেকেই আমরা জানি, কিন্তু এখন যেটা বলে, এখন যা করে, মনে হয় কি জানেন, কেমন জানি একটু চামচামি চামচামি হয়ে যাইতেছে। ওনার যে একটা দল ছিল নাকি গরু মার্কা, দলের নাম কি সেটাও ভুলে গেছি, মার্কা মতো গরু মার্কা ছিল, আমার মনে হয় উনি এটা ত্যাগ করছে, বিএনপির হয়ে গেছে এখন, পুরোপুরি বিএনপির। ভালোই হয়েছে একদিক থেকে। কিন্তু এই ভদ্রলোকও কিন্তু 5ই আগস্টের পরে উনিও কিন্তু জেলখানা থেকে বাইরে বলতেছিল যে আমরা 17 বছর কিছুই করতে পারি নাই, এই ছাত্ররাই আমাদের জন্য করছে। উনি নিজে বলতেছে। সত্যি কথা বলতে রাজনীতি হিসেবে আমরা দিতে পারি নাই, এবং আমরা চাই যাতে এই রক্তের সঠিক সম্মান আমরা দিতে পারি, আমরা আগামীতে একটা ভালো রাষ্ট্র এই জাতিকে দিতে পারি। আমরাও 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি, হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। মহান আল্লাহ হয়তো এতগুলি রক্তর মাধ্যমে এই জিনিসটা আমাদেরকে দিয়েছে। আর এখন কি বলে, 17 বছর আমরা খন্ড খন্ড এরকম জুলাই বহুত পার করছি। চিন্তা করছেন, ওই যে ক্ষমতায় চলে গেছে, যাওয়ার পরই ডিগবাজি, আর আগের কথা মনে নাই। কিন্তু জনগণের এসব মনে আছে, যুগ বদলে গেছে, তো এই যুগে সব কিছু মানুষ মনে রাখে। কারণ কি জানেন, এই ভিডিওগুলা সবই এই নেটে ঘুরে বেড়ায়, আপনারা যা বলেন এটা নিয়ে মানুষ হাসাহাসি করে। তো আপনারা কেন বুঝেন না আমি বুঝি না। অনেকেই বলে যে ভাই এগুলো বট বাহিনীর কাজ, বট বাহিনীর কাজ। বট বাহিনী বুঝছেন তো, রোবট থেকেই বট, এই বট বাহিনী হয়েছে। আমার কথা, এই বট বাহিনী যদি থাকে বিরোধী দলের, অনেকেই দোষ দেয় যেটা বিরোধী দলের বট বাহিনী, তো সরকারি দলের বট বাহিনী কই? আপনারা বট বাহিনী বানায় নেন, বট বাহিনীকে বট বাহিনী দিয়ে জবাব দেন। আপনাদের বট বাহিনী নাই কেন? কারণ কি? তারা কিসে ব্যস্ত, কোথায় ব্যস্ত, এটা আমরা জানি। সবাই যার যার ধান্দায় ব্যস্ত। নিজের দলের কোনো নেতাকে যদি বট বাহিনী আক্রমণ করে, আপনারাও আক্রমণ করেন না ওদেরকে, ওদের নেতাকে আপনারাও আক্রমণ করেন, করতে তো পারেন না। কারণ কি? বট বাহিনী নাই, যার যার স্বার্থ নিয়ে শেষে আছে। এই 5 বছর এইভাবেই চলবে। এই যে সংসদে দেখলেন না, গত 2.5 মাসের মধ্যে যা কিছু দেখলেন, আজকে তো সংসদ শেষ হচ্ছে, আবার নতুন করে যেদিন শুরু হবে এই একই কাণ্ড দেখবেন, একই কাজ। যার হাতেই মাইক যায় সেই প্রথম 71 থেকে শুরু করে। 71, স্বাধীনতা, রাজাকার, এবং 7 মিনিট যদি সময় দেয় কথা বলার, এর মধ্যে 4 মিনিটই ভাই 71, স্বাধীনতা, রাজাকার এবং নিজের দলের নেতার প্রশংসা করতে করতে 4 মিনিট শেষ। আর বাকি 3 মিনিট কি কথা বলবে? হ্যাঁ, বলে সবাই মুখে একটা কথা কমন শুনবেন, রাস্তা লাগবে। আমার দেশের রাস্তা নাই, আমার এলাকায় রাস্তা নাই, 2 লাইন আছে, এটা 4 লাইন করতে হবে। খালি রাস্তা চায়, রাস্তা খোঁজে, খালি রাস্তা চায়, রাস্তা করতে হবে। রাস্তা করলেই তো মালবানি ইট, বালু, সিমেন্ট, রড এগুলো সাপ্লাই দেওয়া যায়। কাজ যত হবে, উন্নতি যত হবে, তত নিজেরও উন্নতি হবে। কিন্তু গরিবের কি হবে? আপনারা দেখেন, ঋতু আসে, ঋতু যায়, নির্বাচন আসে, নির্বাচন যায়, গরিবের ভাগ্য কি পরিবর্তন হয়? দেখছেন কোনো গরিবের ভাগ্য পরিবর্তন হইতে? না, এই ভাগ্যটা পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তন হয় ধনীদের, গরিবরা গরিবই থাইকা যায়। এভাবেই চলবে এই দেশটা, পরিবর্তন আসবে না। স্বাধীনতার পর থেকে এই দেশটা সবচেয়ে বেশি চালাইছে কে ভাই? আওয়ামী লীগ আর বিএনপি, ওনারাই তো চালাইছে, তাই না? মাঝখানে এরশাদ সাহেব ছিল, বাকি এই 2 দলই এই দেশটাকে 55 বছর চালাইয়া নিয়ে আসছে, এখনো চালাইতেছে। কিন্তু যেখানে ছিলাম ওইখানেই আছি আমরা, এক চুলো নড়ি নাই, কিন্তু ওইখানেই আছি, ওইখানেই থাকুম। কারণ পরিবর্তনটা আমরা আনতে পারি নাই। পরিবর্তন আনতে হইলে নতুন সরকার দরকার ছিল, নতুন কাউকে ক্ষমতা দেওয়া উচিত ছিল। নতুন কেউ যদি ক্ষমতায় আসে,
তাহলে নতুন কিছু হইতে পারে, না হলে ওই পুরনো সিস্টেমের মধ্যেই আমাদেরকে থাকতে হবে। আর বেশি কিছু বলার নাই। উপর আল্লাহর কাছে খালি বলি, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমাদের দেশের ভাগ্যটা পরিবর্তন করে দাও, বিশেষ করে এই গরিবের ভাগ্যটা পরিবর্তন করে দাও। ধনীদের ভাগ্য তো পরিবর্তন হইতাছে, ডে বাই ডে উন্নতি হইতাছে, কিন্তু গরিবের কিছু হচ্ছে না। গরিবের জন্য সবাই দোয়া করবেন, দোয়া ছাড়া তাদের জন্য আর কি করতে পারি আমরা। জাতীয় সংসদে সংসদ সদস্য জনাব ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি নেতা, তার একটি বক্তব্যকে কেন্দ্র করে পুরো সংসদ রীতিমতো উত্তাল। তিনি কবিতার মতো করে, গল্পের মতো করে ভাষণ দিচ্ছিলেন। স্বাধীন বাংলাদেশে যে কজন মানুষ রাজনীতির মঞ্চের চারণ কবি হিসাবে, যাদেরকে শ্রদ্ধা করা হয়, যে কোনো নাটক সিনেমা না দেখে যারা রাজনীতির বোদ্ধা, তারা নাটক সিনেমার পরিবর্তে এই রাজনীতির চারণ কবিদের কবিতা শোনার জন্য, অর্থাৎ ভাষণ শোনার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে থাকেন। তাদের মধ্যে এই স্বাধীন বাংলায় বঙ্গবন্ধু পরবর্তী জমানায় ফজলুর রহমান প্রধানতম আরেকজন মানুষ ছিলেন। সেটা হলো প্রয়াত মেয়র হানিফ। অসাধারণ চমৎকার বক্তব্য দিতেন। তো সেই ফজলুর রহমান সাহেব বক্তব্য দিয়েছেন পার্লামেন্টে, এবং টানা 30 মিনিট তার সেই বক্তব্যকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছে। তিনি তার বক্তব্যে যে সকল শব্দ ব্যবহার করেছেন, যে সকল বাক্য ব্যবহার করেছেন, তার ভাষার যে লালিত্য, তার ভাষার যে তেজ, এবং সে ভাষার মধ্যে যে বারুদ ছিল, সে বারুদের গন্ধে তিনি যাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন তাদের সারা শরীর তছনছ হয়ে গিয়েছে, তাদের বুক বুলেট বিদ্ধ হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। চিৎকার চেঁচামেচিতে পুরো সংসদ রীতিমতো নজিরবিহীনভাবে অস্থির হয়ে পড়েছিল। স্বয়ং স্পিকার বারবার রুলিং দেওয়ার চেষ্টা করেছিলেন, অর্ডার অর্ডার অর্ডার, কিন্তু কে কার অর্ডার মানে? অসহায় স্পিকার তিনি প্রাণান্তভাবে বোঝানোর চেষ্টা করছেন যে মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যে আচরণ করছেন সেই আচরণগুলো খুব নির্লজ্জ আচরণ। আপনাদের বয়স হয়েছে, এবং বয়স্ক মানুষগুলো আপনারা যা করছেন, আপনাদের নাতির বয়সী যে সকল লোক এই পার্লামেন্টের অধিবেশন দেখছেন এখানে বসে, তারা লজ্জা অনুভব করবেন। আর এই অনুষ্ঠান যেহেতু সারা বাংলাদেশে লাইভ টেলিকাস্ট হচ্ছে, দেশের প্রতিটি মানুষ দেখছে এবং আপনাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা পোষণ করছে, কিন্তু তারপরেও তারা থামছিল না। ফলে ফজলুর রহমান সাহেবকে কিছুক্ষণ বসিয়ে পরিস্থিতি সামাল দিয়ে আবার তাকে বক্তব্য দিতে বলা হলো। ফজলুর রহমান সাহেব কী বলেছিলেন, বা তাকে তারই বক্তব্য নিয়ে কেন এত উত্তেজনা ছড়িয়ে পড়ল? ফজলুর রহমান বলছিলেন যে আমাদের দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। তিনি বলছিলেন যে সেই মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিল, আলবদর ছিল, আসাম ছিল, যারা আমার প্রিয় মাতৃভূমিকে তছনছ করে দিয়েছিল, এবং আমরা যখন যুদ্ধ করেছি তখন তারা আমাদের বুকে গুলি চালিয়েছিল, আমাদের মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানিদের হানাদারদের কাছে তারা বিক্রি করেছিল। তারা ধর্ষণকে রীতিমতো একটা বাণিজ্যে পরিণত করেছিল, ধর্ষণকে একটা শিল্পে পরিণত করেছিল। তাদের হাতে 2 লক্ষ মা বোন ইজ্জত হারায়। এই রাজাকার এবং আলবদররা মুক্তিযুদ্ধের স্মৃতিকে মুছে দেওয়ার জন্য তারা সে 1971 সন থেকে আজ পর্যন্ত যে তৎপরতা চালিয়েছিল, সেই তৎপরতার সর্বোচ্চ তাদের আস্ফালন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে। যখন 71কে মুছে দিয়ে সেই 24কে নতুন মুক্তিযুদ্ধ রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল, তখন আমি ফজলুর রহমান বলেছিলাম, এই রাজাকারের বাচ্চারা, এই রাজাকারের নাতিপুতিরা, আমার মতো মুক্তিযোদ্ধা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই বাংলা 71কে বাদ দিয়ে কোনো 24 হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে অপোজিশন বেঞ্চ থেকে জামাতের যারা সদস্য ছিলেন পাগলের মতো আচরণ শুরু করলেন। রীতিমতো লম্ফ ঝম্প যা করার সবকিছু করা শুরু করলেন। রাজনীতির চারণ কবি তখন আবার বললেন, এই বাংলার ফুলের বাগানে কেবল জুই, চামেলি, শেফালি, বকুল ফুটে না, এখানে রক্ত গোলাপ এবং রক্ত জবা উনি বলেনি, আমি আমার মতো করে বলছি, ওনার মতো করে ওখানে বলছেন, এই বাগানে, এদেশের ফুলের বাগানে রক্ত গোলাপ এবং রক্ত জবা ফোটে। এই বাংলার আনাচে কানাচে, বনে বাদারে শুধু কোকিল গান গায় না, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কার দেয়। এই বাংলাদেশে যতদিন এই বাংলার ভূখণ্ড রয়েছে, যত রাজাকার থাকুক না কেন, এই বাংলাকে ভালোবাসার যে মানুষ মুক্তিযোদ্ধারা আছে, যতদিন পর্যন্ত এই বাংলায় মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, মুক্তিযোদ্ধারা থাকবে, তারা কোনো দিন এই বাংলায় রাজাকারের শাসন কায়েম হবে না। তিনি স্মরণ করে দেন যে নির্বাচনের আগে যখন রব উঠেছিল যে এইবার রাজাকাররা সরকার গঠন করবে, রাজাকাররা জয়ী হবে, তিনি বললেন, যদি তাই হয় আমি ফজলুর রহমান, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। কারণ হলো এই বাংলায় রাজাকাররা কখনো বিজয়ী হবে না। যেভাবে তারা বিজয়ী হয়নি ব্রিটিশ আমলে, যেভাবে তারা বিজয়ী হয়নি 1971 সনে, যেভাবে তারা বিজয়ী হয়নি 75 থেকেও তার পরবর্তী বহু সন্ধিক্ষণে, একইভাবে 2026 সনে তারা বিজয়ী হয়নি। এরকম বুলেটের মতো তিনি বক্তব্য দিচ্ছিলেন। তিনি জামাতের প্রধানকে তিনি বলার চেষ্টা করছিলেন টার্গেট করে
আমি জামাতের আমিরকে অত্যন্ত সম্মান করি। ফজলুর রহমানের বক্তব্য, তার সফেদ দাড়ি, বয়স্ক মানুষ, দেখতে মুরব্বী মনে হলো তিনি আমার চেয়ে বয়সে কম করে হলেও 10 বছরের ছোট। আমি তাকে সম্মান করি, মর্যাদা দেই, কিন্তু তার যারা লোকজন তারা আমাকে সম্মান করে না, তারা আমাকে ফজা পাগলা বলে ডাকে। এই যে গ্লানি, এই যে আত্মগ্লানি, এই যে বেদনা, এই যে কষ্ট, একজন মুক্তিযোদ্ধাকে, একটি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার যে প্রয়াস, এটা মূলত মুক্তিযুদ্ধকে শেষ করে দেওয়ার জন্য। এর কারণ হলো সেই যে উইনস্টন চার্চিলের বিখ্যাত কথা যে তুমি যদি কুকুরটিকে মেরে ফেলতে চাও তবে তাকে একটা খারাপ নাম দাও। যখন ফজলুর রহমানকে ফজা পাগলা বলা হলো আওয়ামী লীগের এজেন্ট, শেখ হাসিনার এজেন্ট, মুক্তিযুদ্ধের নাম করে বিএনপিকে শেষ করে দিচ্ছে, এর মতো লোক বিএনপিতে যদি থাকে বিএনপি তছনছ হয়ে যাবে। এবং এই যে অপপ্রচার, ফজা পাগলা এবং এই অপপ্রচার, সেই অপপ্রচারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার জীবনের সবচেয়ে সংকটময় সময় এই নির্বাচনের আগে তার জীবনে এসেছিল। তার বাড়ির সামনে মব হলো, কেন রাজাকারের বাচ্চা কাচ্চা বলা হয়েছে, যেন মব হলো, অকথ্য ভাষায় তাকে গালাগাল দেওয়া হলো, তার পরিবারকে গৃহবন্দী করে রাখা হলো এবং তাকে তুইতুকারি করে ঘর থেকে নাম যে মব লেলিয়ে দেওয়া হয়েছিল। এই রাজাকার আলবদরদের যে শক্তি, সেই শক্তির যারা প্রতিভূ তারা এই কাজটা করেছিল। আর বিএনপি সেদিন চোখ বুঝেছিল কিংবা অসহায় ছিল, অথবা তারা রাজাকারদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল, ফলে এই বীর মুক্তিযোদ্ধাকে তারা অপমান করলো। তো তারা যখন অপমান করলো, তাকে দল থেকে বহিষ্কার করলো এবং পরিস্থিতি এমন দাঁড়ালো যে এই ভদ্রলোক জনাব ফজলুর রহমান যে দলের মনোনয়ন পাবে, নির্বাচন করবেন কিংবা আজীবন বিএনপি থেকে বহিষ্কৃত থাকবেন কিনা, এরকম যখন সন্দেহ চলছিল, ঠিক সেই সময়টাতে রাজাকার আলবদর আশামসদের যে গুপ্ত তৎপরতা, তাদের যে মুনাফিকি, তাদের যে বিশ্বাসঘাতকতা, তাদের যে ঔদত্যতা, এইটা বিএনপির হাইকমান্ড বুঝতে পারে। হাইকমান্ড বুঝতে পারার পরে তারা চিন্তা করলো যে এদের সাথে থাকা যাবে না। তখন তারা আবার ফজলুর রহমানকে কাছে ডেকে নেন, তাকে মনোনয়ন দেন, যদিও তাকে মন্ত্রী করা হয়নি, কিন্তু তাকে সম্মান দেওয়া হয়েছে। সেই ফজলুর রহমান জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন। সে কি বক্তব্য! এবং এই বক্তব্য যতদিন পর্যন্ত দিতে থাকবে ফজলুর রহমান কিংবা তার সন্তানেরা কিংবা তার ভাইয়েরা কিংবা তার পরবর্তী প্রজন্ম, যারা এই মুক্তিযুদ্ধকে নিয়ে কবিতা রচনা করবে, এবং সেই কবিতা এইখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসিনি, আজ আমি সুখে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত, এইরকম কবিতা যখন যারা বলতে থাকবে, সঙ্গে সঙ্গে রাজাকারদের যে অন্তরাত্মা, সেখানে কম্পন তৈরি হবে। আর সেই কম্পনের একটু মহড়া আমরা জাতীয় সংসদে দেখলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।